দা ক্লাস শুরু করছি। তো হোয়াট ইজ অ্যালগরিদম যদি বলে, আমি যেটা লিখছি সেটা লিখে নিবি, আমি শেষে তোকে ক্লাস ওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে তো? হোয়াট ইজ অ্যালগরিদম লিখেছি এখানে, দেখ। তো অ্যান অ্যালগরিদম is a precise আচ্ছা এনেছিস? তো হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম ইজ a precise step by step procedure or set of instructions used to solve a problem or to solve a task. তো আগের দিন তোকে ওই যে ম্যাগি কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ অ্যালগরিদমের সাথে কিভাবে রিলেটেড বলেছিলাম, মনে আছে ওগুলো? ঠিক আছে। তো মানে একটা দোকান থেকে ম্যাগি কিনবো, সেই ম্যাগিটাকে তারপর আনবো, মানে ফার্স্ট স্টেপে ম্যাগিটাকে আনবো, তারপর সেই ম্যাগিটাকে ভেঙে জলে দেবো, জলে গরম, স্টেপ 2 হবে, তারপর জল গরম করবো, স্টেপ 3 দিয়ে জল ম্যাগিটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এটাই একটা প্রবলেম, মানে রিয়েল লাইফ প্রবলেমের জন্য। অন্য যদি আমার কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম লাইক কোনো জিনিসের এরিয়া বা কোনো কোনো মানে কোনো কোয়াড্রেটারের এরিয়া বা কোনো স্কোয়ার এরিয়া সব বার করার জন্য আমরা অ্যালগরিদম ইউজ করি। বা অ্যালগরিদমের পরেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ফ্লো চার্ট। এই পেজটা লেখা হয়ে গেছে পুরো, তো নেক্সট পেজে যাবো। আগের দিনে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করেছিস? ঠিক আছে, আমাকে পাঠিয়ে দিস। তো নেক্সট পেজে গেলাম, এবার লিখ হোয়াট ইজ আ ফ্লো চার্ট। লিখে বল, তারপরে আমি অ্যান্সারটা লিখছি আর বোঝাচ্ছি।
হয়েছে লেখা হোয়াট ইজ আ ফ্লো চার্ট? দেখ অ্যান্সার হচ্ছে আ ফ্লো চার্ট is a diagram that visually represents the steps of an algorithm. এটা লিখতে আবার বোঝাচ্ছি। হয়েছে? বলবি তো হয়ে গেল। দেখ ফ্লো চার্ট ইজ আ ডায়াগ্রাম, ডায়াগ্রাম মানে বুঝিস? ডায়াগ্রাম ধর একটা ছবি, ধর অ্যালগোরিদম মানে অ্যালগোরিদমে কি ছিল, কোনো একটা প্রবলেমকে সলভ করা স্টেপ 1 স্টেপ 2 দিয়ে। এবার ফ্লো চার্ট সেই অ্যালগোরিদমটাকে যদি আমি ছবির মাধ্যমে ইয়ে করি, লিখতে চাই, তাহলে সে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই, মানে যাতে দেখে বুঝতে সুবিধা হয়, তাহলে সেই মেথডটাকে বলা ফ্লো চার্ট। এবার ফ্লো চার্ট কিভাবে একটা অ্যালগোরিদম থেকে ফ্লো চার্ট বানাতে হয়, ফ্লো চার্ট কিরকম দেখতে হয় সেটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? একটা একটু একটু করে। লাইক একটা অ্যালগোরিদম তুই এটা জানিস না, যদি আমাকে এটা লিখতে দেয়, একটা অ্যালগোরিদম অফ ফাইন্ড দ্য, এরকম করে বলে দেয়, ফাইন্ড দ্য রাইট আ, কোয়েশ্চেনটা এরকম থাকে, রাইট আ অ্যালগোরিদম algorithm and of draw a flowchart to find average of three numbers, ঠিক আছে? এবার কোনো তিনখানা নাম্বারে অ্যাভারেজ কি আশা করি বুঝিস না, কিভাবে বার করতে হয়, আগে সেটা জানতে হবে। রেসপন্স কর, জানিস কি তিনখানা নাম্বারে অ্যাভারেজ কি করে বুঝতে হয়, বার করতে হয়, না জানিস না? হুম কি বলছিস, হ্যাঁ কি না বল, জানিস না তো? দেখ ধর তিনখানা নাম্বার দিয়ে আছে, ধর 2 3 4 বা এরকম 2 3 4 দেওয়া আছে, তাহলে তাদের অ্যাভারেজ করার জন্য কি করতে হবে বলতো? ওই নাম্বারগুলোকে প্রথমে অ্যাড করতে হবে। 2 প্লাস 3 প্লাস 4, এবার কতগুলো নাম্বার আছে, তিনখানা তো, 1 2 3 দিয়ে 3 দিয়ে ডিভাইড করতে হয় সামটাকে, তাহলে 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5, 5 প্লাস 4 9, 9/3
is equals to 3, 9 divided by 3 is equals to 3, তাহলে অ্যাভারেজ অফ 2 3 4 is 3, ঠিক আছে। বা যদি দেয়া থাকতো ধর অন্য তিনটে নাম্বার, ধর 4 8 12 16 চারটে নাম্বার দেয়া থাকতো, তাহলে তাদের অ্যাভারেজের জন্য কি করতাম বলতো, 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 ডিভাইডেড বাই চারটে নাম্বার, তো 4 দিয়ে ডিভাইড করতাম, যেটা আসতো সেটা তোর এই চারটে নাম্বার অ্যাভারেজ কি আসবে, 12 প্লাস 3 20 20 20 40 10 অ্যান্সার আসবে, 10 এই চারটে নাম্বারের অ্যাভারেজ হবে, ঠিক আছে। তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে, ধর দুটো নাম্বার আছে 5 আর তো 7, এই দুটো নাম্বারের অ্যাভারেজ কি করে বার করব? 5 and 7 কি অ্যাভারেজ অফ 5 and 7 কিভাবে বের হবে? আমি কি করলাম, প্রথমে 5 প্লাস 7টাকে অ্যাড করব, তো ঠিক আছে, দিয়ে 12 এলো, দিয়ে সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, 6 আসবে, এই 6টাই তোর 5 7 এর অ্যাভারেজ, মানে 5 আর 7 এর অ্যাভারেজ হবে। সেম ভাবে আর কয়েকটা প্রবলেম পরে করতে পারিস, কিন্তু আগের পেজের এটা লিখে নে, লেখাটা লিখে নে, দাঁড়া, এই পেজের লেখাটা লিখে নে, দিয়ে আমাকে বল, তারপরে আমি অ্যালগরিদম ফ্লোচার্ট আস্তে আরো দেখাচ্ছি। লেখা হলে আমাকে একবার বলবি, নইলে আমি বুঝতে পারবো না। দেখ, এবার আমি তোকে তাহলে দেখাচ্ছি এই এই কোয়েশ্চেনটার জন্য, মানে তোর তিনখানা নাম্বারে অ্যাভারেজ বার করার জন্য ইয়েটা কিভাবে, অ্যালগোরিদমটা কি করে লিখতে হয়, তারপর থেকে কোডটা ইয়েটা কিভাবে ফ্লোচার্টটা কিরকম হয় তার জন্য। তো অ্যালগোরিদমের জন্য মনে আছে প্রথমে স্টেপ 1 স্টেপ 2 এরকম করে লিখতে হয় বলেছিলাম। স্টেপ 1 স্টেপ 2 লিখে রাখলাম। ধর প্রথমে কি হবে, প্রথমে তোকে বলেছিলাম মনে আছে, ওই যে ভ্যারিয়েবল, ধর আমি প্রথমে ধর একটা নাম্বার, সেটা কিভাবে একটা কম্পিউটারের মধ্যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়, চিনির কৌটো, আটার কৌটো, এসব দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। 1 3 ধর কোনো একটা নাম্বার কিভাবে এর মধ্যে স্টোর হচ্ছে, একটু মনে আছে নাকি আবার বলবো, বল, মনে আছে? তো প্রথমে স্টেপ 1 কি হবে, ধর প্রথমে আমাকে কম্পিউটারে ভ্যালুগুলোকে পুট করতে হবে, তো স্টেপ 1 হচ্ছে এন্টার
the values of, ধর প্রথমে আমি তিনখানা ভ্যালু নিলাম কন্টেনারের মধ্যে, ধর কন্টেনার নিলাম এইভাবে এ বি সি, ঠিক আছে। তারপরে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে আমাদের এই তিনটে নাম্বারে। তাহলে স্টেপ 2 কি হবে, ক্যালকুলেট অ্যাভারেজ। এবার অ্যাভারেজ এবং নামে একটা কন্টেনারে তোর অ্যাভারেজটা স্টোর হবে এই তিনটে নাম্বারে। সেটা ক্যালকুলেশনটা কি, এ প্লাস বি প্লাস সি বাই 3। এই যে এ প্লাস বি প্লাস সি বাই 3 এর থেকে অন্য বেটার ভাবে লেখা যায়, এগুলো পরে কম্পিউটারে যখন অ্যারিথমেটিক অপারেটরগুলো বোঝাবো তখন শিখিয়ে দেবো। এটা স্টেপ 2 হলো। তারপর লাস্ট স্টেপ কি হবে, ক্যালকুলেশন তো হয়ে গেছে, এ প্লাস মানে এবার তুই যাই ভ্যালু দিস ক্যালকুলেশন হয়ে যাবে এখানে কম্পিউটারে এ বি সি এর জন্য। স্টেপ 3 কি হবে, এবার ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। তো স্টেপ 3 হবে প্রিন্ট অ্যাভারেজ অ্যান্ড টার্মিনেট দ্য অ্যালগরিদম। টার্মিনেট বা অ্যালগরিদমটাকে থামিয়ে দেওয়া, শেষ করা, আর এগোতে হবে না। টার্মিনেশন মানে থেমে যাওয়া। বুঝেছিস, কিছুটা হলেও বুঝেছিস আর হালকা হালকা, কারণ এটা তোর বোঝার পুরোপুরি জিনিস না, অনেক নিচু ক্লাস। একটু কিছু বুঝেছিস? আরে রেসপন্স করে রে। তাহলে এতটা লেখ, তারপরে আমি এই ইয়েটা কিরকম দেখতে হয়, ফ্লোচার্টটা কিরকম দেখতে হয় বলছি তার রেসপেক্টে, আর ফ্লোচার্ট কিভাবে তারপর বানায় সেটা বলছি। তারপরে দেখ এর জন্য যে ফ্লোচার্টটা হবে সেটা এরকম দেখতে হবে তোর। প্রথমে স্টার্ট, আচ্ছা ওখানে স্টেপ 1 একটা স্টার্ট আর এন্ড দেওয়া যেত, সেটা দিইনি। মানে তোর এইখানে চাইলে আমি একটা শুরুতে এটা স্টেপ 1 একটা স্টার্ট দিতে পারতাম চাইলে, আর এখানে স্টেপ 4 একটা, মানে তাহলে এটা কি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 5 একটা এরকম করে এন্ড দিতে পারতাম চাইলে, ওটা দিইনি, অত এখন লাগবে না, সে বাদ দে। তো একটা ফ্লোচার্ট যদি এটা বানাই, প্রথমে স্টার্ট আসবে, তারপর এরকম একটা পুরো ইয়ে থেকে লাগিয়ে অ্যারো টানবো, দিয়ে একটা এরকম ফিগার হবে কোয়াড্রিল্যাটারাল টাইপের, এটা কি ফিগার তোকে পরে বলছি। দিয়ে লিখবো রিড এ কমা বি কমা সি, আচ্ছা এবার এটা হচ্ছে কি তোর আগের যে অ্যালগরিদমটা লিখলাম না এখানে, এটা যদি এটা তো স্টেপ 1 একটা স্টার্ট করেই দিচ্ছি, আর এখানে স্টেপ 5 এন্ড করছি, তাহলে এটা তো স্টেপ 2 হয়ে যাবে। পোস্ট এটা স্টেপ 3 হয়ে যাবে, এটা স্টেপ 2 হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই অ্যালগরিদমের জন্য এইটা এই ফ্লোচার্টটা বানাতে হয়, মানে এই অ্যালগরিদমটা থেকে এই ফ্লোচার্টটা বানানো যাবে। ঠিক হঠাৎ করে কেন এরকম লিখলাম, কোনো একটা প্রোগ্রাম শুরু করলে স্টার্টিং এ আমরা যখন ইনপুটের জন্য যেটা ইউজ করি, যে সাইনটা ইউজ করি কোনো ফ্লোচার্টে, সেটা এরকম সার্কুলার একটা ওভাল শেপ সাইন ইউজ করা হয়, ঠিক আছে, এরকম ওভাল শেপ সাইন ইউজ করে। তারপরে মানে সরি কোনো একটা কোড স্টার্ট করার জন্য এরকম একটা ওভাল শেপ ইউজ করে, যেটা দিয়ে স্টার্ট বা এন্ড বোঝায়। ওভাল শেপগুলো দিয়ে কোনো একটা কোডের স্টার্টিং বা এন্ডিং বোঝায়। এই যে শেপটা দেখছিস, এটাকে কি শেপ বলে জানিস?
এটাকে বলে একটা প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তো এই শেপটা দিয়ে আমরা কোনো মানে কোডিং এর মধ্যে ইনপুট বা আউটপুট বোঝাই। মানে তুই কম্পিউটারে ইয়ে করিস তো কোনো ভ্যালু, মানে মাউস দিয়ে নানা রকম ভ্যালু দিস, ভ্যালু নিস, ক্যালকুলেট করিস, মানে এবিসি ভ্যালুগুলো কম্পিউটারকে জানাচ্ছি, সেই ইনপুট এটা বোঝানোর জন্য তোর এই প্যারালেলোগ্রাম ইউজ করা হয়। দেখ এখানেও তোর আউটপুটের জন্য প্যারালেলোগ্রামটা আবার ইউজ হয়েছে। আর এইটা রেক্ট্যাঙ্গেল জানিস আশা করি, একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে লাগছে এই শেপটাকে। এই শেপে তোর ক্যালকুলেশন গুলো হয়, মানে তোর a প্লাস বি প্লাস সি বাই থ্রি এর যে মানে তিনটে নাম্বারকে প্লাস করে যে থ্রি দিয়ে ডিভাইড করলে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা এই স্টেপে হয়, এই মানে এই বক্সের মধ্যে। আর এই যে মাঝখানে মাঝখানে লাইন্স গুলো দেখছিস না, এই লাইন্স গুলো শেপগুলোকে কানেক্ট করেছে, এগুলোকে বলে কানেক্টার্স। ঠিক আছে, এইগুলোকে মানে একটাই, এইটা শেষ হচ্ছে পুরো শেষ থেকে টেনে একদম এই প্যারালেলোগ্রাম বা কোনো একটা এই যে পরের এটার মধ্যে জুড়তে হয় ঠিকভাবে, কোনো গ্যাপ রাখা চলে না। তো এটা লেখ, আমি আরেকবার করে লেখাবো যদিও ভালোভাবে। আচ্ছা, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা PAR হবে। হয়ে গেছে, স্পেলিংটা ঠিক করে নিয়েছিস তো? টাইপিং মিস্টেক মানে লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, তা এর পরের পেজে তোর বেসিক্যালি এবার ইয়েগুলো কোনটা কি কাজে ইউজ হয় সেটা আরেকবার বলি। তোর এই ওভাল শেপটা, ফার্স্ট অফ অল ওভাল শেপটা দিয়ে আমরা কোনো একটা কোডের স্টার্ট বা এন্ড লিখি। তারপরে তোর এই প্যারালেলোগ্রাম শেপটা দিয়ে আমরা কোনো একটা কোডের ইনপুট বা আউটপুট বোঝাই, মানে প্রিন্ট হয়ে বেরোবে বা কোনো কিছু ভ্যালু কম্পিউটারকে দেবো, ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো স্টোর করবো। 3 নম্বর হচ্ছে গিয়ে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যেটার মধ্যে ক্যালকুলেশন গুলো হয়, ক্যালকুলেশন অর প্রসেসিং। আর একটা শেপ যেটা তোর ওখানে আগে বলতো, ওখানে তখন বলিনি, এখানে ইয়ে টাইপের ডায়মন্ড টাইপের শেপ থাকে যেটা তোর ডিসিশন মেকিং এ কাজে আসে। এটা অন্য কোনো কোডে পেলে তখন তোকে দেখাচ্ছি। এটা থেকে সবসময় দুটো অ্যারো বেরোয়, এটাতে একটা অ্যারো মানে একটা কানেক্টর অ্যাড হয় আর ঢোকে, আর দুটো কানেক্টর বেরোয়। যখন এই রেসপেক্টে কোড লিখবো তখন বুঝতে পারবো। আর কানেক্ট একটা লাস্টে যেগুলো পড়ে থাকে এরকম নানা রকমের অ্যারোস গুলো যেগুলোকে কানেক্টার্স বলে। হয়েছে এতটা? তো এবার আমি তোকে দেখাবো যে একটা কোড মানে একটা অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 distinct numbers.
write a algorithm and draw a flowchart. তো তোর ডিস্টিংক্ট মানে বুঝিস? ডিস্টিংক্ট মানে আলাদা, মানে তিনটে নাম্বার তুই এরকম নিতে পারবি না, এক এক দুই বা দুটো সেম, বা তিনটে এক 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 তিনটে সেম এরকম নিতে পারবি না। তো তিনখানে ডিস্টিংক্ট নিতে পারবি, লাইক 3, 8, 9 বা 4, 7, 10, মানে প্রত্যেকটা নাম্বারকে ডিফারেন্ট হতে হবে। ডিস্টিংক্ট মানে একটা বলতে পারিস ডিফারেন্ট। ওকে, এটা রাফ ওয়ার্ক। এতটা লেখ, তারপর আমি এটা ফ্লোচার্ট অ্যালগরিদমের ফ্লোচার্টটা বানাচ্ছি। তো কোডটা লিখছি রে, মানে অ্যালগরিদমটা লিখছি, সরি। প্রথমে স্টেপ 1 কি হবে? স্টার্ট, কোথায় গেল কি হতে? স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 আগের কোডটার মতোই, রিড দ্য ভ্যালুজ এ বি সি, তিনটে ভ্যালু নিচ্ছি, কন্টেনারের মধ্যে স্টোর করছি। এবার স্টেপ 3 দেখ, স্টেপ 3টা একটু অন্যরকমের হবে। ইফ, আচ্ছা সরি, সেট লার্জ ইকুয়ালস টু এ। আমরা লার্জ নামে একটা কন্টেনারকে, মানে এ সব থেকে বড় সেট করলাম, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এ সব থেকে বড়। ওকে, আরে হ্যাঁ না বল, অনলাইনে ক্লাস করছিস তো, রেসপন্স না করলে বুঝতে অসুবিধা হবে। স্টেপ 4, এবার স্টেপ 4 হবে ইফ লার্জ ইজ লেস দেন বি, সেট লার্জ ইকুয়ালস টু বি। মানে কি হচ্ছে, যদি আমি ধরে নিচ্ছি এ সব থেকে বড়, কিন্তু তারপর যদি দেখি এইটা বি এর থেকে ছোট, তাহলে বি সব থেকে বড় হয়ে যাবে, তাই তো? এখন লিখতে হবে না, পরের পেজে যাচ্ছি, পরে লিখে নিস, আমি তোকে আবার দেখিয়ে দেবো পেজটা। একবারে না দিয়ে থেমে গেলে এখন তো অসুবিধা হবে। এবার তোর পরে স্টেপ 5-এ যেটা হবে, ইফ লার্জ, আবার সেম জিনিস, ইফ লার্জ ইজ লেস দেন সি, এই সাইনগুলো বুঝিস তো, গ্রেটার দেন লেস দেন, সেট লার্জ ইকুয়ালস টু সি। এবার যদি
বি কে লার্জ ধরে নিয়েছি, সি যদি সব থেকে ছোট বড় হয়, মানে সি যদি বি এর থেকেও বড় হয় তাহলে কি হবে, সি সব থেকে বড় হয়ে যাবে। আর এখানে আদারওয়াইজ, কিন্তু না, যদি না হয় তাহলে কি হবে, আদারওয়াইজ একটা হতেও পারে না হতে পারে, আদারওয়াইজ তোর লার্জ ইকুয়ালস টু বি। আগের স্টেপেও, আগের যে তোর স্টেপ নম্বর 4 ছিল, এখানে যদি এ বি এর থেকে ছোট না হয় তাহলে কি, আদারওয়াইজ লার্জ ইকুয়ালস টু এ। এবার তাহলে ফাইনালি কি সামনে হয়, বি লার্জ আসছে বা সি লার্জ আসছে বা ওখানে এ লার্জ আসছে। তো এবার যাই হোক, যেটা লার্জ আসবে প্রিন্ট, স্টেপ 5 স্টেপ 6 আমরা করব প্রিন্ট লার্জ, মানে যে লার্জ ভ্যালুটা এ বি বা সি হবে সেটা লার্জ হিসেবে কন্টেনার স্টোর থাকবে, সেটা প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড টার্মিনেট দ্য অ্যালগোরিদম। এটা এখনো লিখতে হবে না, এটা যতক্ষণ না ফ্লো চার্টটা দেখবি অত ভালো করে বুঝতে পারবি না। প্রথমে ফ্লো চার্ট একদম শুরুতে দেখ স্টার্ট আছে, তো স্টার্টটাকে আমি ইয়েতে ওভাল শেপের মধ্যে স্টার্ট নিলাম, যেটা কানেক্টর ইয়ে করলাম। তারপর আছে রিড ভ্যালুস এবিসি, এবিসি তিনখানা ভ্যালুকেও তোর প্যারালোগ্রামের মধ্যে নিয়ে লিখলাম রিড এবিসি, তাহলে এবিসি ভ্যালুগুলো তোর স্টোর হলো কম্পিউটারের মধ্যে। এবার দেখ তারপর আছে সেট এ ইজ ইকুয়ালস টু লার্জ। এবার এর জন্য আবার একটা, এটা একটা ক্যালকুলেশনের স্টেপ, তাই জন্য এটাকে রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে নেব। তাহলে এটা রেক্ট্যাঙ্গেল আঁকি, কানেক্টর ইয়ে করে বাড়িয়ে সেট এটা লার্জ ইকুয়ালস টু, এটাকে এইভাবে লিখতে লার্জ ইকুয়ালস টু এ রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে। এবার এখান থেকে কি হতে পারে, হয় এইটা লার্জেস্ট বি এর থেকে বড় বা বি এর থেকে ছোট, তাহলে একটা ডিসিশন মেকিং বক্স আসবে, যেটা আগে তোকে বলছিলাম। একটা কানেক্টর দিয়ে ডিসিশন মেকিং বক্সটা আনলাম, তার মধ্যে দুটো কেস বেরোচ্ছে, হয় বি লার্জ, লার্জ ইকুয়ালস টু বি, যার জন্য ইয়েস হলে, বা যদি নো হয় তাহলে আবার একটা কেস বেরিয়ে যাবে, দিয়া আবার একটা ডিসিশন মেকিং ভেরিয়েবল এখানে, হ্যাঁ পরে পেয়ে যাচ্ছে, এখানে একটা ডিসিশন মেকিং ভেরিয়েবল কানেক্টর থেকে ইয়ে হবে, সেখানে লিখতে হবে ইফ লার্জ ইজ লেস দেন সি, যদি ইয়েস হয় তাহলে লার্জ ইকুয়ালস টু সি, যদি নো হয় প্রিন্ট দ্য লার্জ। এই কোডটা তোর জন্য বোঝা একটু সমস্যা, মানে এই কোডের করসপন্ডিং অ্যালগরিদমটা, এইগুলোকে সব কটা ইয়েকে কানেক্টর দিয়ে ভাবে অ্যাড করতে হয়, আগের পেজে এটাকেও এখন করে কানেক্টরগুলোকে অ্যাড করতে হবে। মানে ব্যাপারটা কি হচ্ছে বলতো, প্রথমে আমি এটাকে লার্জ ধরে নিচ্ছি, তিনটে নাম্বারের মধ্যে প্রথমে এটাকে লার্জ ধরে নিচ্ছি, শুনছিস কি? মানে এটা মেইন বেসিকটা হচ্ছে, এখন এইটুকুই বোঝ, এইটাকে লার্জ ধরে নিচ্ছি, তারপরে চেক করছি সেটা বি এর থেকে ছোট কিনা। ছোট দুটো কেস হতে পারে, হয় এ বি এর থেকে ছোট, নয় এই সপ্তাহে এ বি এর থেকে বড়। তাহলে যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে বিটা লার্জ হয়ে যাবে, নইলে এইটা বড় হবে। তাহলে এই দুটো, হয় বি বড় নয় এ বড়, সেই কেসটা তোর এই জায়গাটাতে নো নো আর ইয়েস হয়ে গিয়ে সি এর সাথে ইয়ে করতে যাচ্ছে, কম্পেয়ার করতে যাচ্ছে। কম্পেয়ার করা মানে বুঝিস তো, এবার এ দুটো কেস হচ্ছে যে হয় এ এ চেয়ে এ বড় হচ্ছে বা বি বড় হচ্ছে, দিয়ে চেক করতে যাচ্ছে সি এর থেকে কোনটা বড়, সেই তাহলে তো লার্জ নাম্বারটা বার করতে পারবো। মানে ধর 1 আর 3 আছে, 1 3 5 আছে, চেক করে দেখলাম তিনটা বড়, মানে বিটা বড়, তাহলে এবার 3 নম্বরটা যাবে,
বিএসসি 5 নম্বরের সাথে কম্পেয়ার করতে বড় না ছোট বলে, ঠিক আছে। এবার তোর 3 আর 5 এর মধ্যে কম্পেয়ার 3 আর 5 এর মধ্যে ধর সিটা বড় হয়ে গেল, তো সি বড় হয়ে ইএস হয়ে যাবে, তো সি লার্জেস্ট হয়ে যাবে। কিছুটা বুঝতে পারলি? তিনখানার মধ্যে কম্পেয়ার হবে বেসিক্যালি, সেটা কোডের মাধ্যমে লিখছি। কিছু বলেছিস নাকি পুরো মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, তো এটাকে এখান থেকে আপাতত লেখ, কয়েকবার লিখে প্র্যাকটিস করলে এটা কোডটা আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। শুরু তো ম্যাথসে যত ভালো হবি তত এগুলো তত সহজে বুঝতে পারবি, ম্যাথের লজিক গুলো যত ভালো বুঝবি তত তাড়াতাড়ি মাথায় ঢুকবে আপনার। হ্যাঁ যা। বুঝে গেছিস? এই 3টে পেজ লেখ আগে, একটা একটা করে বল, লেখা শেষ হলে আমি পরের পেজটা ইয়ে করে দেখাবো, লিখে শেষ কর, তারপরে আমি তোকে বলবো বলছি কি করতে হবে। এই পেজটা হয়ে গেছে তো ভালোভাবে? তাহলে পরের পেজটা এইটা দেখ, এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস? এইখানটা লিখতে হবে না, এই পেজটা এখানে কন্টিনিউশন হয়ে যাচ্ছে। হয়েছে? বলবি তো নেক্সট পেজ করে ফেলে দেবো। লিখেছিস এটা? তোকে চিন্তা করতে হবে না, এগুলোকে আমি ইয়ে করে দেবো, পরে পাঠিয়ে দেবো। দাঁড়া একটা, স্টেপ 5 স্টেটের ইয়েতে চলে এসছে কোনোভাবে নিচে, এর পরে হবে।
অ্যারেঞ্জ করে নি কারণ, ঠিক আছে লিখেছিস না লিখে নে। কোন জায়গায় লেখা বুঝতে অসুবিধা হলে বলিস, আমি বলে দেবো। আর প্রিন্ট লাস্টটা এটা দাঁড়া একটু ভালো করে লিখে দিচ্ছি। আর এরপরে একটা জিনিস লেখা উচিত ছিল, এন্ড। নর্মাল আমরা যখন মানে ফ্লোচার্ট বানাই এত দূর করেই ছেড়ে দিই বড় হয়ে গেলে, তোদের শুরুর জন্য এই স্টার্টার এন্ডটা দেয়। আচ্ছা এই পেজটা বোধহয় লিখিস নি, এই পেজটা লিখিস নি তো, এটাকে তুই একটা কোনো জায়গায় স্টার মানে এটা তোর ওই স্টেপ লিখে নে, এটা ইয়ের পরে হবে বেসিক্যালি, মিস করে গেছিস। হয়ে গেছে, স্ক্রিনশট নিচ্ছিস না তো এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে এবার দেখ তোকে ম্যাথে অড নাম্বার ইভেন নাম্বার বুঝিস, বুঝিস বলতো অড নাম্বার কাকে বলে? মানে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভাইড যায় না, তাই তো? আর ইভেন নাম্বার কাকে বলে? যেগুলো 2 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে। স্মলেস্ট অড ইভেন নাম্বার কোনটা বলতো? হুম হুম ঠিক আছে। তো এবার অড ইভেন একটা নাম্বার অড কি ইভেন সেটা চেক করার জন্য আমি অ্যালগরিদম আর ফ্লোচার্ট লিখবো, ঠিক আছে। তো লেখ write an algorithm to check whether a number is odd or even. তো লিখে বল। লিখেছিস? তো স্টেপ 1 অ্যাজ ইউজুয়াল হবে স্টার্ট, স্টেপ 2 এবার খালি একটাই নাম্বার, এন্টার দ্য নাম্বার, ধরে নিচ্ছি n। আচ্ছা এখানে অড বা ইভেন কি করে বেসিক্যালি চেক করবো বলতো? কোনো একটা ধর নাম্বার নিলাম n, ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে 0 রিমাইন্ডার আসে, তাহলে সেটা ইভেন। আর কোনো একটা নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করলে 0 বাদে অন্য কিছু রিমাইন্ডার 1 কিছু বা সামথিং অন্য হ্যাঁ 1ই খালি রিমাইন্ডার আসতে পারে, যদি 1 রিমাইন্ডার আসে তাহলে সেটা অড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোর এই কোডটার লজিক। তুই মডিউলাস
তো মানে ব্যাপারটা জানিস না, তাই এখানে হালকা ভাবে বলে দেবো, পরে বড় হয়ে বুঝবি, ঠিক আছে? শুনছিস? এবার স্টেপ 3 হচ্ছে তোর if n modulus 2 is equals to 0, then print even. এতটা লেখ, বোঝাচ্ছি। প্রথমে স্টার্ট করলাম, তারপর নাম্বারটাকে একটা n ভ্যারিয়েবলের মধ্যে করলাম, এটাকে মডিউলাস বলে। এটা মানে কোনো একটা নাম্বার, এই সাইনটা মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে কিছু দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারে যেটা আসে সেটা এই প্রসেসটার মাধ্যমে বা এটার মাধ্যমে বোঝানো হয়। তো কোনো একটা ইভেন নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে 0 আসবে, সেটা এটা দেখাচ্ছে। তাহলে আমি কি প্রিন্ট করবো? প্রিন্ট ইভেন, নাম্বারটা ইভেন সেটা প্রিন্ট করবো। এতটা লেখা হলে বল, আমি পরে তারপরে শেষ করবো জিনিসটাকে। লেখা হয়েছে? পরে পেয়ে যাচ্ছি। আচ্ছা, না ঠিক আছে। দেখ, যদি ওটা হতো তাহলে ইভেন প্রিন্ট করবো। তাহলে আরেকটা কেস হচ্ছে অ্যান্ড মানে ওটা করে টার্মিনেট দ্য অ্যালগরিদম হবে। ওই স্টেপ 3 চলছে কিন্তু এখানে। হ্যাঁ, স্টেপ 3 নাটা কি? স্টেপ 3 ছিল তো? স্টেপ 3 আদারওয়াইজ আরেকটা কেস কি বলেছিলাম? আদারওয়াইজ যদি অন্য কিছু আসে তাহলে ওটা প্রিন্ট অড প্রিন্ট করে দেবো, মানে মডিউলো 2 যদি অন্য কিছু ভ্যালু 0 বাদে অন্য কিছু ভ্যালু আসে তাহলে ওটাকে প্রিন্ট অড করব। অ্যান্ড সেম কথা, টার্মিনেট দ্য অ্যালগরিদম। স্টেপ 4 বাচ্চাদের জন্য এটা লিখে এন্ড। ঠিক আছে, এতটা হয়েছে, অ্যালগরিদমটা শেষ। এরপরে ফ্লোচার্টটা বানাচ্ছি। ওই অ্যালগরিদমটা তো সামনে আছে, তো তাহলে তোর বুঝতেও সুবিধা হবে।
আমি ফ্লোচার্টটা বানাচ্ছি, অ্যালগরিদমটা দেখ, তার সাথে বুঝতে চেষ্টা কর। প্রথমে তোর ওভাল শেপের মধ্যে স্টার্টটাকে লিখবো, তারপরে কানেক্টর একটা দেবো, দিয়ে ওই প্যারালেলোগ্রামের মধ্যে ইনপুট ভ্যালুটা করব রিড এন। তারপর আমাদেরকে কি ডিসিশন নিতে হবে, যে ওই কোনো ক্যালকুলেশন নেই এখানে, খালি ডিসিশন নেওয়া আছে যে নাম্বারটা ইভেন না অড। ইফ n মডিউলো 2 ইজ ইকুয়ালস টু 0, একটু বড় করে লিখছি, ইরেজারটা ইরেজার হয়ে গেছে। if n modulo 2 is equals to 0, যদি yes হয় and যদি no হয়, দুটো কেস হবে। প্রিন্ট yes হলে প্রিন্ট ইভেন, no হলে প্যারালেলোগ্রামের মধ্যে আউটপুটে প্রিন্ট অড। এবার কানেক্টর দিয়ে এগুলোকে জুড়বো, বেসিক্যালি এখানে জায়গা নেই জিনিসটাকে ইয়ে করা, এতটা লিখে নে, তারপর আমি ওটা পরের পেজে আবার নতুন করে বানিয়ে দেখাচ্ছি। হয়েছে এতটা? দেখ আমি একটু মডিফাই করে আবার করে লিখছি, কারণ আগেরটা জায়গা ছিল না। স্টার্ট with n decision এই জিনিসগুলো যা লিখেছি সেমই থাকবে, এরকম করে একটা কানেক্টরগুলোকে টেনে শেষে এন্ড লিখতে হবে। if n percentage 2 is equals to 0, yes, no, print even, print odd। বুঝতে পারলি? তার একটু লেখাগুলোকে ভালো করে বুঝতে পারে, লেখা একবার সোজা। তো ক্লাস ওয়ার্কটা আমাকে পাঠাবি তো আগে, মানে আজকে যেটা লিখবি সেটা আমাকে পাঠিয়ে দিবি, তো আমি চেক করে নেবো ঠিকঠাক করে লিখেছিস কিনা, বুঝেছিস? আর হোমওয়ার্কটাও পাঠাবি। আর এরপর চল তোর ইয়ে পরে কি একটু ইয়ে করবি, স্কুলের কাজ করবি নাকি এই জিনিসই দেখবি এখন? আচ্ছা তাহলে কোন একটা স্কোয়ারের বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বা পেরিমিটার বুঝতে কি বার করতে কি করা হয় জানিস? তো দেখ, স্কোয়ার কি রেক্ট্যাঙ্গেল কি জানিস?
বলতো স্কোয়ার কাকে বলে? স্কোয়ার কাকে বলে বল, জানিস যখন। একটা কোয়াড্রিল্যাটারালের যদি if 4 sides of a quadrilateral are equal and value of each angle is 90 degree, then it is called a quadrilateral. Sorry, it is called a square. কোয়াড্রিল্যাটারাল হচ্ছে, কোয়াড্রিল্যাটারাল জানিস না সরি, কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে কি ট্রায়াঙ্গেল, মানে কি যার তিনখানা সাইডস থাকে, তাই তো। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে যার চারখানা সাইডস আছে, আর কিছু বলে জানেন যাই যেরকম ভাবে ইচ্ছে চারখানা সাইডস এইভাবে আছে, ঠিক আছে, বড় ছোট ইকুয়াল আনইকুয়াল কিছু বলা নেই, ওকে। আর তার যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে স্কোয়ার বলবো, আর প্রত্যেকটা সাইজ যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে কোয়াড্রিল্যাটারাল বলে, ঠিক আছে। অ্যাঙ্গেল কাকে বলে সেটাও জানিস না তো? দাঁড়া এতটা লেখ দিয়ে আমাকে বল, আমি তোকে অ্যাঙ্গেল কাকে বলে আস্তে আস্তে বোঝাচ্ছি। ভালো লাগছে ক্লাস করতে? ক্লাস করতে কেমন লাগছে? কতটা বুঝতে পারছিস? আমি বুঝতে পারছি না, সেটাই হলো সমস্যা। এই হলো, ঠিক আছে। দেখ, প্রথমে অ্যাঙ্গেল কি জানার জন্য আগে আমাদের জানতে হবে স্ট্রেট লাইন কাকে বলে, তারপর লাইন সেগমেন্ট কাকে বলে, তারপর সেখান থেকে রে কাকে বলে, তারপর জানতে পারবো অ্যাঙ্গেল কাকে বলে। তো যদি একটা ধর স্ট্রেট লাইন মানে কোনো একটা লাইন আমি যদি টানি এরকম ভাবে স্ট্রেট, যদি সেটা হয় এটা তো আপ টু এরকম এই স্ক্রিনটার মধ্যে আছে, এদিকেও মানে মানে কি সে এখানে আমি শেষ করতে পারতাম, মানে চাইলে স্ক্রিনে এবার এদিকেও স্ট্রেট নিয়ে নিতে পারতাম, এদিকেও স্ট্রেট নিয়ে নিতে পারতাম, এরকম এন্ড পয়েন্টস নেই। এরকম একটা স্ট্রেট লাইনকে কি, এরকম একটা স্ট্রেট ইয়েকে বলে স্ট্রেট লাইন, এর কোনো প্রপার ডেফিনেশন হয় না, বুঝতেই পারছিস, ঠিক আছে। এগুলোকে বলবো আমরা একটা স্ট্রেট লাইন, লাইক যদি দুটো এন্ড পয়েন্টস এরকম একটা আরবিটারি ধরেও নি তাহলে এবি এখানে একটা স্ট্রেট লাইন, এটাকে এরকম ভাবে ডিনোট করা হয়, এটা স্ট্রেট লাইন এবির ওপর, এবি দুটো এন্ড পয়েন্টস আমি এখানে ধরে নিচ্ছি, তো তাই জন্য এবি লিখে তার উপরে দুটো এরকম দুদিক সাইডে অ্যারো দিয়ে লেখা হয়, ওকে। এখানে বোঝার জিনিস আছে, হ্যাঁ কি না বল। আর পয়েন্ট কি বুঝিস? পয়েন্ট ওটা আনডিফাইন্ড টাইপের ইউক্লিডিয়ান জিওমেট্রির জিনিস, যেটা যার কোনো ডাইমেনশন লেন্থ ব্রেথ কিচ্ছু নেই। লেন্থ ব্রেথ কাকে বলে বুঝবি? যার লেন্থ ব্রেথ হাইট ভলিউম কিচ্ছু নেই তাকে বলে পয়েন্ট। তো এখানে এই স্ট্রেট লাইনের মধ্যে এই বি দুটো পয়েন্ট, ওকে। এবার যদি একটা স্ট্রেট লাইনের মধ্যে
দুটো পয়েন্ট আমরা মানে দুটো এন্ড পয়েন্টস জানতে পারি, তাহলে সেটাকে বলবো লাইন সেগমেন্ট। এটা ছিল স্ট্রেট লাইন। শর্টে লিখছি, হ্যাঁ বারবার এখানে ভুল হয়ে যায় আমার। আর এটা শর্টকাট, পুরো স্ট্রেট, তুই পুরো স্ট্রেট লিখবি। আর এরকম একটা ইয়েকে বলবে যেখানে যদি একটা স্ট্রেট লাইনে দুটো এন্ড পয়েন্ট থাকে তাকে বলবে লাইন সেগমেন্ট। এইটাকে লাইন সেগমেন্ট এরকম এবির জন্য উপরে একটা খালি দাগ টান। ওকে, এবার এটা কিন্তু শর্টকাটে লিখেছি, বড়দের বড় এরকম ভাবে লেখে, তুই পুরো স্ট্রেট কথাটা লিখবি। এরপরে যেটা আছে, যদি একটা ধর স্ট্রেট লাইন যাচ্ছে তার খালি একটা এন্ড পয়েন্ট আছে, অনলি ওয়ান এন্ড পয়েন্ট। লাইন সেগমেন্টের কি ছিল? টু এন্ড পয়েন্টস। আর স্ট্রেট লাইনের নো এন্ড পয়েন্টস। কি রে একটা এন্ড পয়েন্ট, হ্যাঁ এরকম একটা ওয়ান এন্ড পয়েন্ট থাকলে সেটাকে আমরা বলবো রে। এটাকে আমরা এইভাবে এবি দুটো যদি এরকম রে এর মধ্যে পয়েন্ট থাকে তাহলে আমরা সেটাকে এবি এরকম করে একদিকে একটা অ্যারো দিয়ে এরকম করে ডিনোট করবো, ঠিক আছে? এবার দুটো রে এর মধ্যে ধর একটা, দুটো রে যদি একটা কমন এন্ড পয়েন্ট হয়, এরকম একটা পিকচার হলো ধর, দুটো রে কমন এন্ড পয়েন্ট এ আর এটা বি আর সি এদিকে এগিয়ে যাচ্ছে, তাহলে তাদের মধ্যেখানে যে জিনিসটা তৈরি হয় ডাইমেনশনলেস বলে, সেটাকে বলে অ্যাঙ্গেল। ঠিক আছে, এদিকে লেখ। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, এবার অ্যাঙ্গেল নানা রকমের হয়, তুই খালি জেনে রাখ এর মধ্যে আপাতত তোর যেটা জানার, একটা অ্যাঙ্গেল যদি এরকম দুটো স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনের উপর এইভাবে দাঁড়িয়ে থাকে, সেই অ্যাঙ্গেলটাকে এবার 90 ডিগ্রি বা বাহ সাবাস। স্ট্রেট অ্যাঙ্গেল কাকে বলে জানিস? স্ট্রেট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল এগুলো জানিস? জানিস কি? আমি বুঝতে পারছি না তোর কথা কিছু, বলতো অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে? অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে জানিস? না, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে তোর যদি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে লাই করে তাহলে সেটাকে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে এবার থিটা সাইন দিয়ে ডিনোট করা দেখানো হয়, এটা দেখানোর একটা ইয়ে, মানে থিটাটা 0 আর 90-র মধ্যে আছে। 90 ডিগ্রিটাকে তো তুই রাইট অ্যাঙ্গেল বলেই দিলি, যদি থিটা 90 ডিগ্রি হয় রাইট অ্যাঙ্গেল বলেই দিলি। আরো যদি জানার ইচ্ছে হয় তাহলে দেখ, যদি থিটাটা 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম হয় তাহলে ওটাকে কি বলে জানিস? অবটিউস অ্যাঙ্গেল। তোর দোষ না, বেসিক্যালি তুই এখন ছোট আছিস তো তোর গলাটা তোর ভারী হয়নি আমার কানে অব্দি কথাটা ঠিক করে পৌঁছাচ্ছে। সে যাই হোক, 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রিকে বলে, জানিস জানিস বোধহয়, জানিস কি এটা 180 ডিগ্রিটা? গুড। না, 270 ডিগ্রি হলে কিছু রিফ্লেক্স অ্যাঙ্গেল হয় না, 180 ডিগ্রির থেকে বেশি, 360 ডিগ্রির থেকে কম রিফ্লেক্স অ্যাঙ্গেল তাকে বলে। আর একটা বেঁচে আছে, ওটা কোনটা জানিস? যে হ্যাঁ 360 ডিগ্রি
কমপ্লিট অ্যাঙ্গেল, বাবা শিখিয়েছে নাকি? ভালো। ও আচ্ছা, এগুলো ক্লাস 6 এ শেখে ইন জেনারেল বাচ্চারা। যাই হোক, কমপ্লিট অ্যাঙ্গেল বা কমপ্লিট রেভলিউশন। এবার 360 ডিগ্রিটা আবার 0 ডিগ্রির সাথে ইকুয়াল, এটা পরে বুঝতে পারবি, ঠিক আছে? যেটা বললাম হালকা মাথায় রাখ, 360 ডিগ্রিটা 0 ডিগ্রির সাথে ইকুয়াল হয়ে যায়। লাইক তোর 361 ডিগ্রিটা আবার 1 ডিগ্রির সাথে ইকুয়াল হয়ে যায়। এগুলো লেখ। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে ওটা আসতে, মানে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বাড়তে পারে, কিন্তু আসলে 0 থেকে 360-র মধ্যেই ভ্যালুটা থাকবে, আবার সেম ভ্যালুতে ফেরত চলে যায়। তো এবার যদি আমি কোনো একটা স্কোয়ারের, এগুলো লেখার তো দরকার নেই যখন জানিসই, একটা স্কোয়ারের যদি আমি বার করতে হয়, স্কোয়ারের পেরিমিটার যদি বার করতে হয়, মানে একটা স্কোয়ার মানে কি, এটা কোয়াড্রিল্যাটারাল, মানে 4টে সাইডস আছে, 4টে সাইডস ইকুয়াল, আর প্রত্যেকটার ভ্যালু 90 ডিগ্রি, এরকম একটা শেপ হবে, ঠিক আছে? তাহলে স্কোয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ এ ধরে নিচ্ছি, তাহলে এই যে পেরিমিটার, মানে এই এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 4টে পেরিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু এ, 4 ইউনিট, ঠিক আছে? আর এরিয়া যদি বার করতে হয়, এর দেখ লেন্থ হচ্ছে গিয়ে ধর এ ইউনিট, আর ব্রেথও কি এ ইউনিটই, তো মানে চওড়ার দিকেও এ ইউনিট, লম্বার দিকেও এ ইউনিট, তাহলে এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়ালস টু এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইউনিট। এ স্কোয়ারটা হয়তো বুঝতে পারবি না, এ ইন্টু এ, এ ইন্টু এটা মনে রাখ, এ ইন্টু এ ইউনিট। এতটা লেখ। তুই এ স্কোয়ার বুঝিস কি? এ স্কোয়ার বুঝিস? ঠিক আছে, পরে বুঝে গেছিস। হয়েছে? আর আজকে একটা জিনিস বলি, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তোর কি বলে, যদি তোর এটা তো গেল স্কোয়ার, রেক্ট্যাঙ্গেলের জন্য কি হয়? রেক্ট্যাঙ্গেল একটা কোয়াড্রিল্যাটারাল, যেটা মানে প্রত্যেকটা সাইডস, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে। তো
ইচ অ্যাঙ্গেল ইচ উড়ে যা ইচ অ্যাঙ্গেল হ্যাঁ ছেড়া তো তোর ফেভারিট সাবজেক্ট কি? আচ্ছা তাহলে ভালো। ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি বাট লেন্থ ব্রেথ বুঝিস না এখনো আশা করি। লেন্থ বুঝিস কি? লেন্থ অ্যান্ড ব্রেথ আর নট ইকুয়াল। অলিম্পিয়াডে বসিস? অলিম্পিয়াডে বসিস? ম্যাথের অলিম্পিয়াডে? না ওগুলো তো বসতে হয় বোধহয় আলাদা করে। আইএমও অলিম্পিয়াড তো আলাদা করে বসতে হয়, কিছু নিজে থেকে হয় না। তো দেখ রেক্ট্যাঙ্গেল এমন একটা শেপ যা এটা ধর লেন্থ এটা ব্রেথ, এই দুটো অবভিয়াসলি দেখে বুঝতে পারছিস দুটো সেম না। এটা ধর এ ইউনিট, এটা বি ইউনিট। এ আর বি নট ইকুয়াল। যদি এ ইকুয়ালস টু বি হয়ে যেত তাহলে এটা স্কোয়ারে কনভার্ট করে যেত। যখন একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ ইকুয়াল হয়ে যায় তখন এটা স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছিস তো? তাহলে এর পেরিমিটারের ফর্মুলাটা কি হবে? দুখানা এ, একটা এ, দুটো এ, 2a প্লাস দুখানা বি, একটা বি দুটো বি, 2b ইউনিট। মানে এটাকে এইভাবে লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি ইউনিট। আর ও হ্যাঁ আগের পেজে কি এটাকে স্কোয়ার ইউনিট লিখে নি? দাদা একটা জিনিস লিখে নিতে, এটা না স্কোয়ার ইউনিট হবে। এরিয়ার জন্য স্কোয়ার ইউনিট লিখতে হয়। যাই হোক, তারপর তাহলে এরিয়াটাও হবে লেন্থ ইন্টু ব্রেথ equals to a into b square units. Okay, এবার যদি একটা ইয়ে করে দিই, মানে তোকে একটা অঙ্ক দিই, তোকে একটা এইচডব্লিউ, হ্যাঁ ফাইন লিখে নে। আচ্ছা এইগুলো লিখে নে, তারপর তোকে এইচডব্লিউ দিয়ে ছুটি দিচ্ছি। এটা লেখা হয়ে গেছে? এটা কি লেখা হয়ে গেছে? এটা স্কোয়ার ইউনিট গুলো চেঞ্জ করে নে এখানটাতে, লিখতে আমি ভুল করেছিলাম তখন খেয়ালে খেয়ালে। ঠিক আছে দাঁড়া, এই পেজটা হয়েছে কি? এই পেজটা লিখে নে। হয়েছে?
আচ্ছা, তা তোর এইচডব্লিউ টা দাও। ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড perimeter of a square of with square কত লেন্থ চাস বল প্রত্যেকটা সাইডের? আচ্ছা আমি দিচ্ছি, হ্যাভিং লেন্থ 14 সেন্টিমিটার ইচ। দাঁড়, যে আর find the area and perimeter of a rectangle whose length is 10 centimeter and breadth is 20 centimeter। বুঝতে পেরেছিস কোয়েশ্চেনটা? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাইডের লেন্থ 4 সেন্টিমিটার, এরকম একটা স্কোয়ারের এরিয়ার পেরিমিটার বার করতে, আর একটা রেক্ট্যাঙ্গেল যার একটা সাইড লেন্থ 10 সেন্টিমিটার আর ব্রেথ 20 সেন্টিমিটার, তার এরিয়ার পেরিমিটার বার করতে। এটা তোর হোমওয়ার্ক, ঠিক আছে? আরে হ্যাঁ কিনা রেসপন্স কর। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, চাপ নিস। যদি পিডিএফ খালি এক্সপোর্ট